আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এক বছরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি গণগ্রেপ্তার করেছে অধ্যাপক ইউনূসের সরকার। তারপরও বলছে পুলিশের মনোবল নেই, তাই ঠিক হচ্ছে না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। অধ্যাপক ইউনূসের শাসনামলের দুরবস্থা নিয়ে এমন মন্তব্য করেছেন এক সময়কার তার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত একটি আন্তর্জাতিক সংস্থা। তাদের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে এক বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের স্বপ্নগুলো ফিকে হয়ে যেতে শুরু করেছে। যে আন্তর্জাতিক মিডিয়া সংস্থাগুলো একসময় ডক্টর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ ছিল, আজ তারাই তার সরকারের ব্যর্থতা নিয়ে সরব। তুলে ধরছে হতাশাব্যঞ্জক প্রতিবেদন। প্রশ্ন উঠছে, ম্যাজিক ম্যান ইউনূসের প্রতি বিশ্বের সেই মোহ কেন উধাও হলো? কেন আর আগের মতো কাজ করছে না বিশ্বজুড়ে ছড়ানো পিয়ার নেটওয়ার্ক? দেশে জনসমর্থন যখন তলানিতে, তখন বিদেশেও কি বন্ধুহীন হয়ে পড়ছে নোবেল জয়ী সরকার? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। আকাশচুম্বী স্বপ্নপূরণের আশা দেখিয়ে 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এক বছর পার না হতেই আশার বুট বালিতে ছেড়ে গেছে। শুধু দেশ নয়, বিদেশেও প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকারের সীমাহীন ব্যর্থতা নিয়ে। এক সময় সরকারের ঘনিষ্ঠরাই বিদেশি মিডিয়ার কাছে খোলাখুলি তুলে ধরছেন নিজেদের হতাশা। ডক্টর ইউনূসের সরকার নিয়ে উচ্ছ্বাস দেখানো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এখন বাজছে উল্টো সুর। সরকারের এক বছর পূর্তি নিয়ে বিবিসি ওয়ার্ল্ড একটি বিশ্লেষণ ছাপা হয়েছে, যার নাম দিয়েছে জুবিল্যান্ট সিন্স বাট বাম্পি রোডস আহেড ইন পোস্ট হাসিনা বাংলাদেশ, যার অর্থ হলো উল্লাসমুখর দৃশ্য, তবে হাসিনা পরবর্তী বাংলাদেশের সামনে পথ কণ্ঠাকীর্ণ। এই প্রতিবেদনের পরতে পরতে রয়েছে গত এক বছরে সরকারের ব্যর্থতার খতিয়ান। এমনকি সরকারের এক সময়কার ঘনিষ্ঠরাও অভিযোগ করছেন পরিস্থিতির উন্নতি হওয়ার বদলে আরো খারাপ হচ্ছে। প্রতিবেদনের শুরুতে একটি ছবি দিয়ে বলা হয়েছে, গত 12 মাসের চিত্র এই উল্লাসমুখর দৃশ্যের সঙ্গে পুরোপুরি মানানসই নয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতন ও নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির বার্ষিকী উদযাপন করতে এই সপ্তাহে হাজারো মানুষ ঢাকার কেন্দ্রস্থলে জড়ো হয়েছিল। মুষলধারে বৃষ্টির মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা ঘোষণা করেন। কেউ কেউ একে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যা দিচ্ছেন। তবে গত 12 মাসের চিত্র এই উল্লাসমুখর দৃশ্যের সঙ্গে পুরোপুরি মানানসই নয়। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই সময় গণপিটুনিতে হত্যা, মব, সন্ত্রাস, প্রতিশোধমূলক হামলা ও ধর্মীয় চরমপন্থার পুনরুত্থান ঘটেছে। এটি গণতন্ত্রের পথে যাত্রা বাধাগ্রস্ত করতে পারে। দর্শক, বিবিসির মতো আল জাজিরাও সম্প্রতি ইউনূস সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরে বিশাল প্রতিবেদন করেছে। শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে আশা ও অচল অবস্থার সন্ধিক্ষণে বাংলাদেশ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা চেয়েছিলেন সত্যিকারের পরিবর্তন, অথচ রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য প্রতিযোগিতায় জড়িয়ে পড়ায় এবং সংস্কার অঙ্গীকার টলমল হয়ে পড়ায় তৈরি হয়েছে অস্থিতিশীলতার আশঙ্কা। দর্শক, আল জাজিরা এবং বিবিসি ওয়ার্ল্ডে কিছুদিন আগেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ধারাবাহিকভাবে প্রচারিত হতে দেখা গেছে। ইউনূস সরকারের প্রতি তাদের প্রাণ খোলা সমর্থনের বিষয়টিও ছিল স্পষ্ট। তবে বছর পেরোতে অন্তর্বর্তী সরকার নিয়ে চরম হতাশা দেখা যাচ্ছে তাদের প্রতিবেদনে। আন্তর্জাতিক এসব সংবাদ মাধ্যমের পাশাপাশি প্রভাবশালী বিভিন্ন প্ল্যাটফর্ম হয়ে উঠছে সমালোচনা মুখর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সাথে আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকেও চাপ বাড়ছে অধ্যাপক ইউনূস সরকারের উপর। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক কৌশল ও নীতি নির্ধারণের একটি প্ল্যাটফর্মের নাম আটলান্টা কাউন্সিল। যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী এই সংস্থাটি গত 4 আগস্ট তাদের ওয়েবসাইটে বাংলাদেশ নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করে। শিরোনাম ছিল, সংকটময় মোড়ে বাংলাদেশের বিপ্লব, উন্মুক্ত নির্বাচনী সামনে এগোনোর সেরা পথ। নিবন্ধে অধ্যাপক ইউনূসের প্রতি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশের বিপ্লব হাতের মোয়া হয়ে গেছে। এতে সতর্ক করে বলা হয়েছে, জঙ্গি বেপরোয়া হয়ে উঠেছে, সংখ্যালঘুরা নির্যাতিত, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নিশানায় পরিণত হয়েছে এবং অর্থনীতি টলমল হয়ে পড়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশ গণতন্ত্রের দ্বারপ্রান্তে নয়, নৈরাজ্যের অতল গহ্বরে চলে যাবে। আটলান্টা কাউন্সিল গভর্নিং বডিতে আছেন বিশ্বের বিভিন্ন দেশের সাবেক 10 জন রাষ্ট্র ও সরকার প্রধান, আছেন ন্যাটোর মতো প্রভাবশালী সংস্থাগুলোর সাবেক নীতি নির্ধারকরা, যারা এক সময় অধ্যাপক ইউনূসের প্রশংসা করতেন অবলীলায়। তারাই এখন বলছেন, অধ্যাপক ইউনূস যে নির্বাচন করতে যাচ্ছে সেটি যেন এক পেশে না হয়, সব দলের অংশগ্রহণ তাতে নিশ্চিত করতে হবে। আটলান্টা কাউন্সিল বলছে,
1 বছর আগে বাংলাদেশ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কেবল সাহসকে অস্ত্র করে শিক্ষার্থী ও নাগরিকেরা ঢাকার রাস্তায় নেমেছিলেন। এক ঝড়ো বর্ষায় ভেসে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসন। তবে বর্ষার জল এখন শুকিয়ে গেছে, উদযাপনের আড়ালে চুরি হয়ে গেছে বিপ্লব। দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে অরাজকতার চরম পর্যায়ে চলে যাবে বাংলাদেশ। দর্শক, আন্তর্জাতিক মিডিয়া সংস্থাগুলোর সবচেয়ে বড় উদ্বেগগুলোর মধ্যে একটি হলো বাংলাদেশের ধর্মীয় চরমপন্থার ক্রমবর্ধমান প্রভাব। হাসিনার আমলে যারা কোণঠাসা ছিল তারা এখন সাহসী হয়ে উঠেছে। আটলান্টিক কাউন্সিলের নিবন্ধে উগ্রপন্থীদের পেছনে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনের অভিযোগও তোলা হয়েছে। এতে লেখা হয়, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই বিপদ সংকেত দৃশ্যমান হয়। দেশ জুড়ে ধর্মীয় উগ্রবাদীরা ভাস্কর্য ও শিল্পকর্ম ভেঙে ফেলে। এর পরপরই আল কায়েদার অফিসিয়াল মিডিয়া আজ সাহাব এক বার্তায় ঘটনাগুলোকে মুসলমানদের বিজয় হিসেবে ঘোষণা দেয়। সেখানে বাংলাদেশকে ইসলাম বিজয়ের আঞ্চলিক আশার বাতিঘর হিসেবে তুলে ধরা হয়েছে। 2009 সাল থেকে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর গত মার্চে তেমন কোনো বাধা ছাড়াই ঢাকার রাস্তায় খিলাফা মিছিল করে। আটলান্টিক কাউন্সিল বলছে, ডক্টর ইউনূসের প্রশাসন সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে না, বরং আরামদায়ক বসার ব্যবস্থা করে দিচ্ছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আশ্বাস দিলেও প্রমাণ উল্টো কথা বলছে। আটলান্টা কাউন্সিলের নিবন্ধে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রথম পদক্ষেপই ছিল আনসার আল ইসলামের প্রধান নেতা জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার। এছাড়া শীর্ষ উগ্রপন্থী সহ 15,000-এর বেশি আসামি তড়িঘড়ি করে জামিনে মুক্তি পান। জেল ভেঙে পালিয়েছে দণ্ডপ্রাপ্ত 98 জঙ্গি। নিবন্ধে কড়া ভাষায় নারীর প্রতি আক্রমণের সমালোচনা করা হয়। সেই সঙ্গে বলা হয়, অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকেই ধর্মীয় সংখ্যালঘুরা নতুন করে হামলার শিকার হচ্ছে। মুসলিম সংখ্যালঘুরা রক্ষা পায়নি। বহু সুফি মাজার ও আহমদিয়া মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এসব নিয়ে প্রশ্ন উঠলে ডক্টর ইউনূস সবগুলোকে স্রেফ রাজনৈতিক হামলা বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন। নিবন্ধে বলা হয়, তারই ব্যাখ্যা মোটেই ঘটনার দায় মুক্তি দেয় না। সরলভাবে যদি মনেও করা হয় সংখ্যালঘুরা ঐতিহ্যগতভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থক, তারপরেও বলতে হবে তারা এখন রাষ্ট্রের উদাসীনতার কারণে হামলার নিশানায় পরিণত হচ্ছে। এতে বলা হয়, শেখ হাসিনার পতনের পর খুন ও সংশ্লিষ্ট অভিযোগে 3 লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। সাংবাদিক, মানবাধিকার কর্মী, তারকা সহ সাবেক সরকারের ঘনিষ্ঠদের লক্ষ্য করেই মামলাগুলো সাজানোর অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি দৃশ্যমান। সর্বোচ্চ অপরাধ, রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে জনতা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পিটিয়ে হত্যার 179টি ঘটনা ঘটেছে। সরকার দাবি করে পুলিশ এখনো পুরোপুরি সক্রিয় নয়, অথচ আশ্চর্যজনকভাবে গত ফেব্রুয়ারিতে অপারেশন জেবেল হান্ট চালু করার পর এই মনোবলহীন পুলিশই প্রায় 20,000 মানুষকে গ্রেফতার করে। তাদের প্রায় সবাই আওয়ামী লীগ সমর্থক। মে মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 48,400 জনে। এটি সম্ভবত দেশের ইতিহাসে সবচেয়ে বড় গণগ্রেফতার। অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ বলে উল্লেখ করা হয় নিবন্ধে। এতে বলা হয়, 1 বছরে অন্তর্বর্তী সরকার কোনো অর্থবহ সংস্থা আনতে পারেনি। প্রতিদিন বাংলাদেশ অস্থিতিশীল হচ্ছে আর অগণতান্ত্রিক শক্তি শক্তিশালী হচ্ছে। বেশি দেরি হলে দেশ গণতন্ত্রে ফেরার শেষ সুযোগ হারিয়ে যাবে। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের উপরে জোর দেওয়া হয় নিবন্ধে। এতে বলা হয়, রাগের জায়গা থাকতেই পারে, কিন্তু গণতন্ত্র বিকশিত হয় বিকল্পের ভিত্তিতে, প্রতিশোধের উপর নয়। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি নির্বাচন জেতা, দেশের স্বাধীনতায় ভূমিকা রাখা এবং এখনো বড় ভোট ব্যাংক থাকা একটি দলকে বাদ দেওয়া মানে স্বৈরাচারী কৌশলের পুনরাবৃত্তি করা। এটি করা হলে ভোটারদের বড় অংশ ভোটাধিকার হারাবে, নির্বাচনের বৈধতা ক্ষুণ্ণ হবে, রাজনীতি আবার রাস্তায় নেমে যাবে। সেই সঙ্গে তৈরি হবে বিপজ্জনক নজির। প্রশ্ন হলো, আন্তর্জাতিক ক্রমবর্ধমান চাপ কিভাবে সামাল দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? তিনি কি একটি সেফ এক্সিটের পথ বেছে নেবেন, নাকি সব সমালোচনা উপেক্ষা করে বজায় রাখবেন একলা চলর নীতি? এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী